অপরিকল্পিত নগরায়নের জন্য রাজধানী ঢাকার বদনাম বহু পুরনো। রাজুক থেকে নকশা অনুমোদন নিয়ে ইচ্ছেমতো পরিবর্তন করা, আবার কোথাও নকশা অনুমোদন না নিয়েও ভবন নির্মাণের ঘটনা এই রাজধানীতেই। এই ঢাকা শহরেই আছে খুব ঝুঁকিপূর্ণ ভবন, যেগুলো এখন ভেঙে ফেলতে হবে। এর সংখ্যাটা ৪২। এসবের মধ্যে সরকারি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ ভবনও রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প মাঠ পর্যায়ে ৩,০০০-এর বেশি ভবনে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে গবেষণা করেছে কয়েক বছর ধরে। গবেষণায় ২ শতাধিক ভবন পাওয়া গেছে, যেগুলো পুনরায় সংস্কার করতে হবে। বিল্ডিংগুলো নিজে কিন্তু ভেঙে পড়তে পারে। আমরা যদি ভূমিকম্প সহনীয় এগুলোকে করে নিতে পারি, কারণ রাজুক যে ম্যান্ডেট দিয়ে উরুকে আসলে এস্টাবলিশ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডটা দিয়েছে, সেই ম্যান্ডেট নিয়ে যদি আমরা আগে যেতে পারি, এবং খালি রাজুকের উরু তো একটা প্রতিষ্ঠান হলো, এরকম আরও আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, সেগুলোকে যদি আমরা থার্ড পার্টির মধ্যে এনগেজ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ডিজাস্টার কমপ্লায়েন্ট সিটিতে আমাদের শহরগুলোকে করতে হবে। রাজধানী ঢাকার ভূমিকম্প, ভবন ধস, অগ্নিদুর্যোগ সহ জরুরি ঘটনার ঝুঁকি মোকাবেলায় কাজ করার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। ধীরে ধীরে এ প্রকল্পের অধীনে রাজধানীতে বহুতল ভবন নির্মাণ হয়েছে, যেখানে আধুনিক সুবিধা সম্পন্ন একটি পরীক্ষাগার তৈরি করা হচ্ছে। এটি পরিচালনার জন্য ১০০ কোটি টাকার বেশি মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতিও কেনা হয়েছে। নিরাপদ নগর বিনির্মাণে আরবান রেজিলিয়েন্স প্রকল্প একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য মত দিয়েছেন বিশেষজ্ঞরা। যখন ২০১২-তে এটা প্রথম প্রজেক্ট ফর্মুলেট করা হয়, তখন আসলে প্রফেসর জামিলুর রহমান, যে আপনারা অনেকে জানেন যে স্যার মারা গেছেন, তো উনি এটা মেইন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার ছিল, আমরাও ছিলাম। তো তখন থেকে এটা যেটা করা হয়েছে যে এই ফান্ডিংটা দেওয়া হবে রাজুককে, কারণ এটা এককালীন না, যাতে রাজুকের ক্যাপাসিটি বিল্ড আপ হয়। তো তখন বিশ্বব্যাংক এবং অন্যান্য যারা এটা অ্যাডভাইজার, তারা চিন্তা করলেন যে আসলে আমাদের এইচবিআরে হাউজিং রিসার্চ ইনস্টিটিউট কিন্তু আমাদের সামনে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে ওয়ার্ডস মিনিস্ট্রিতে। ঠিক একই রকম আরআরআই একটা ইনস্টিটিউট আছে, রিভার রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ওয়াটার। এগুলা কিন্তু অথর্ব ইনস্টিটিউটে পরিণত হচ্ছে। এদের প্রচুর রিকমেন্ড দেওয়া হচ্ছে, কিন্তু ওই যে বললাম ইনসেন্টিভ না থাকাতে এগুলা কোনটাই কিন্তু সার্থকভাবে কাজ করে না। তো আবার দেখেন আরও দুটি ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে আইডব্লিউএম, মিনিস্ট্রি অফ ওয়াটার মডেলিং। এই দুটো হচ্ছে ওয়াটার ডিস্ট্রিক্ট মিনিস্ট্রি। এগুলো ইনস্টিটিউট, বাট এগুলো কিন্তু সরকারি ইনস্টিটিউট না, এগুলো হচ্ছে আপনি বলতে পারেন অটোনোমাস বডি, যেগুলো কিন্তু কনসালটেন্সি করতে হবে, নিজের আয় নিজে করবে। তো এই দুইটা কিন্তু সাকসেসফুলি রান করছে এবং এই দুইটা কিন্তু বাংলাদেশে একটা সাকসেসফুল। এবার এরা দক্ষ জনবলও যেমন তৈরি করছে, এরা বাংলাদেশে খালি কনসালটেন্সি কাজ করে, সারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে। এটা আমরা মনে করি, যারা এগুলোর সাথে এসে জড়ানো, তারা মনে করি যে একদম সরকারের হাতে যদি আবার আমলাতান্ত্রিক যদি একটা আমলার আন্ডার যদি প্রতিষ্ঠান তৈরি করি, সেখানে আসলে ওটা ফল দিবে না। কারণ টেকনিক্যাল যে নোহাও এবং যে স্বাধীনতা দরকার, যেটা ইউনিভার্সিটিগুলোর আছে, এই ইনস্টিটিউটগুলোর আছে, যেগুলো হচ্ছে সিজিএস আইডব্লিউ, তার ফলে তারা নিজেদেরকে বিল্ড আপ করেছে, তারা প্রতি বছর প্রচুর পাবলিকেশন করে এবং রিসার্চ করে এবং কনসালটেন্সি কাজ করে প্যারালালি। কিন্তু যখন আপনি একটা পেইড ফিক্সড অ্যামাউন্ট বেতন দিবেন, তখন দেখা যাবে সে তো জানি যে আমার একটা ফিক্সড অ্যামাউন্ট বেতন আছে, আমার কোনো চাপ নেই। আর সিজিএস এবং আইডব্লিউ কেন ভালো চলছে, তারা জানে তাদেরকে নিজের আয় নিজেকে করতে হবে, তাকে সাস্টেন করতে হবে। তার মানে সে যদি একদম নিজেকে একদম টপ অফ দি লাইন নিজেকে না ঘষা মাজা রাখে, সে কিন্তু কাজ পাবে না। তো আমি মনে করি যে সিএস আইডব্লিউর মতন এই রাজুকে যে ইনস্টিটিউটটা করা, আমরা আসলে ওই প্রপোজালটা দিয়েছেন, আরবান রেজিলিয়েন্স ইউনিট একটা আলাদা ইনস্টিটিউট হবে, যেটা পুরো বাংলাদেশের যত বিল্ডিং আছে সেগুলো চেক করা সক্ষম হবে, মাটি চেক করা সক্ষম হবে, ওইভাবে ইকুইপমেন্টগুলো পারচেস করা হয়েছে। এবং ওদের আন্ডারে প্রায় এরকম ৪৪ জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হচ্ছে, যারা কিন্তু গত ৫ বছর ধরে ট্রেন্ড আপ। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইনস্টিটিউটটা যদি এই সরকারি মডালিটি নিতে হয়, যেই প্রোটোকল সরকারের যে সময় লাগবে, কারণ আপনার সরকারি পজিশন ক্রিয়েট করতে কিন্তু অনেক সময় লাগে, ২ থেকে ৩ বছর লাগে, সেই সময় কিন্তু হয়নি। এবং সরকার এটাকে মিনিস্ট্রি কিন্তু এটাকে ঠিক মতন দেখভাল করে এটাকে যে ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া, সেটার প্রসেস করেনি। তো সেই জন্য বলেছিলাম যাতে ফাস্ট ট্র্যাকে হয় এবং সিজিএসের মধ্যে তার দক্ষ জনবল অলরেডি তৈরি আছে, তাদেরকে নিয়োগ দিয়ে যদি এটাকে সেলফ আর্নিং প্রতিষ্ঠানে রূপান্তর করে, তাহলে আমাদের রাজুকের জন্য লাভ হবে। এবং রাজুকের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে র্যাঙ্কস বিল্ডিং যখন ভাঙা হয়, তখন এরকম একটা ২ কোটি টাকার একটা ইকুইপমেন্ট কেনা হচ্ছে, একটা মানে রড কাটার জন্য। আপনি জানেন র্যাঙ্কস বিল্ডিং ১৬ তলা বিল্ডিং ছিল, সেই ২ কোটি টাকার ইকুইপমেন্ট দেখা গেছে যে যখন র্যাঙ্কস বিল্ডিংয়ের কাজ শেষ, ওটা গোডাউনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি ২ বছর পর খোঁজ দিলাম, কি দেখা গেল যে ইকুইপমেন্টটা মরিচাপুরে নষ্ট হয়ে গেছে। তার মানে সরকারি প্রতিষ্ঠানগুলো ইকুইপমেন্টগুলো ব্যবহার কোথাও জানে। এখন এই যে আরবান রেজিলিয়েন্স মিনিস্ট্রির প্রায় ১৫০ কোটি টাকার ইকুইপমেন্ট, এইটা কিন্তু তাদের প্রত্যেকটা লোককে ট্রেনিং দেওয়া হয়েছে কোথায় ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে। তার মানে ওই ট্রেন লোকগুলোকে যদি না ধরে রাখা যায় এবং ইকুইপমেন্টগুলো যদি ইমিডিয়েটলি চালু না করা হয় বা মানে ব্যবহার না করা হয়, ইকুইপমেন্ট নষ্ট হবে। এই ধরনের ইকুইপমেন্ট বাংলাদেশেই প্রথম।
এবং এই ইকুইপমেন্টগুলো বোধ মাটি পরীক্ষা, বিল্ডিং চেকিং, যেটা আমি একটু আগে বললাম থার্ড পার্টি দিয়ে, তার মানে এই ইনস্টিটিউটটা কিন্তু থার্ড পার্টির একটা পার্ট হবে। তার মানে এই ইনস্টিটিউটে 10টা ইকুইপমেন্ট যদি থাকে, আমাদের যদি বাংলাদেশে এরকম 50টা ইনস্টিটিউট মানে থার্ড পার্টি এজেন্সি থাকে, ইনস্টিটিউট নিজেই 10টা থার্ড পার্টি হিসেবে কাজ করবে, ওইভাবে ইকুইপমেন্টগুলো পারচেস করা আছে। চেষ্টা করছে, কারণ বিল্ডিং কোড যেহেতু এসছে, এখন হয়তো গ্রেজুয়েট হয়নি ওটা। আসলে আমি দেখেন, মানে আমরা কিন্তু অনেক কাজে এগিয়ে গেছে। হ্যাঁ, আমাদের আপনি আমি বললাম যে আমাদের কাছে প্রচুর এক্সাম্পল, আমি ডকুমেন্ট বলছি যে যখন বিদেশি বায়ারদের চাপে হয়, আমরা কিন্তু এই গার্মেন্টসের যে 3,500 বিল্ডিং, এগুলো কিন্তু প্রত্যেকটা কমপ্লায়েন্ট। যখন প্রথম রানা প্লাজা হয়, তখন আমরা দেখেছি এর 50% থেকে 60% বিল্ডিং নন কমপ্লায়েন্ট ছিল। মানে আমরা তখন কালার কোড দিয়ে বলছিলাম সবুজ বিল্ডিং কমপ্লায়েন্ট, আর ইয়েলো, অরেঞ্জ, রেড এগুলো হচ্ছে খারাপ। তা আমরা ওই 60% নন কমপ্লায়েন্ট থেকে এখন কিন্তু অলমোস্ট 90% কমপ্লায়েন্ট, আরও 10% কাজ চলছে, 90% বিল্ডিং কমপ্লায়েন্ট হয়ে গেছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি গার্মেন্টস সেক্টরে করে থাকতে পারি, আমরা অবশ্যই আমাদের বিল্ডিং পারবো, কিন্তু এটার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল দরকার। এবং যে কোনো ডিজাস্টারে এই বিল্ডিংগুলো যদি, কারণ বিল্ডিংগুলো নিজেই কিন্তু ভেঙে পড়তে পারে, আমরা যদি ভূমিকম্প সহনীয় এগুলোকে করে নিতে পারি, কারণ রাজুক যে ম্যান্ডেট দিয়ে উরুকে আসলে এস্টাবলিশ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডটা দিয়েছে, সেই ম্যান্ডেট নিয়ে যদি আমরা আগে যেতে পারি, এবং খালি রাজুকের উরু তো একটা প্রতিষ্ঠান হলো, এরকম আরও আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, সেগুলোকে যদি আমরা থার্ড পার্টির মধ্যে এনগেজ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ডিজাস্টার মানে কমপ্লায়েন্ট সিটিতে আমাদের শহরগুলো করতে পারবো। কারণ এই ম্যান্ডেটটা কিন্তু নট অনলি ফর রাজুক, পুরো বাংলাদেশের সব জায়গায়, অর্থাৎ চিটাগাং, সিলেট, যেখানে ভূমিকম্প সহনীয়তা আছে বা ফ্লাড, কারণ এটা খালি কিন্তু ভূমিকম্প সহনীয় কিনা বিল্ডিং সেটা নেই, এটা যেরকম যে কোনো ডিজাস্টারের জন্য বিল্ডিং সহনীয় কিনা সেটাতে রূপান্তর করতে পারবে। কিন্তু এটার জন্য গ্র্যাজুয়াল টাইম দিতে হবে। এবং আমরা যদি মনে করি যে কালকে এগুলো সব হয়ে যাবে, সম্ভব না। বাট আপনি দেখেন ফেব্রুয়ারি 6 যখন টার্কিশ ডিজাস্টারটা হলো 2023-এ, তখন দেখা গেলো 50,000 বিল্ডিং, বাট ওই 50,000 বিল্ডিং কিন্তু টার্কির মেন ক্যাপিটাল না, ক্যাপিটাল থেকে অনেক দূরে। টার্কিশ ক্যাপিটালে আঙ্কারা বা ওখানে যদি হতো তাহলে বুঝতাম এটা, কারণ ওরা কিন্তু, আমি যতদূর জানি, টার্কি গত 10 বছর ধরে এই ধরনের ওয়ার্ল্ড ব্যাংকের ফিনান্সে একটা বিশাল প্রজেক্ট নিয়েছে এবং ওদের যত হসপিটাল, স্কুল বিল্ডিংকে মজবুতকরণ করেছে। তো টার্কি মেইন ক্যাপিটাল শহরে এই ধরনের দুর্যোগ হওয়ার সময়, যেহেতু অনেক দূরে হতে, ওই শহরটা হয়তো আওতায় ছিল, তো গ্র্যাজুয়াল ওরা করবে। তো ঢাকাতে আমরা কিন্তু ওইটা এখনও শুরু করতে পারি। ঢাকাতে যখন যদি শুরু করি, আমরা তো নেক্সট 10 বছর পরে বলবো যে আমরা মোটামুটি কমপ্লিট হয়েছে। তার মানে গ্র্যাজুয়ালি শর্ট টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাকে করতে হবে। এটা অফিসিয়ালি বলা আছে, কিন্তু সবাই তো ব্যবহার করছে। কারণ এখন রাজুক যদি এটা করতে চায়, রাজুকে ডিউ প্রসেসে যেতে হবে, অর্থাৎ থার্ড পার্টি নিয়োগ করেই করতে হবে। কারণ রাজুক যদি একটা মালিককে বলে যে তোমার অকুপেন্সি সার্টিফিকেট চাচ্ছি, আমাকে অকুপেন্সি সার্টিফিকেট দেখাও, সেটা দেয়ই নেই। আর এটার জন্য যে প্রসেসটা, তার মানে প্রথমেই রাজুক পেপারে একটা অ্যাড দিয়ে দিতে হবে যে প্রত্যেক ভবন, ঢাকাতে প্রায় ধরুন এই ধরনের ভবন 5 লাখ আছে, যেগুলো মানে বড় বিল্ডিং, আর একতলা বিল্ডিং তো পরে হলে হবে। এই 5 বিল্ডিংয়ে করার জন্য ধরুন আমার 8টা জোনে আমি যদি 5টা থেকে 10টা করে কোম্পানি নিয়োগ করি, এবং আমরা পেপারে অ্যাড দিয়ে বলবো যে আমরা সরকার থেকে এনলিস্টমেন্ট করা হচ্ছে এই 5টা বা 10টা কোম্পানি প্রতিজনে, এই কোম্পানিকে একটা ফিক্সড রেট করে দেবে, কারণ নাহলে তো একটা সিলিং না করে দেওয়ার সুবিধা। এদের কাছে যে তুমি নেক্সট 6 মাস বা 1 বছরের মধ্যে তোমার যা যা করা বিল্ডিং চেক করে তোমাদের কাগজপত্র জমা দাও, তারপর তোমাদের অকুপেন্সি সার্টিফিকেট, তাহলে একটা সরকার প্রসেস আনতে হবে। যদি সরাসরি যে অথরিটি অফিসে অনেক সময় চিঠি দিয়ে দেয় যে মানে কী জানি বলে অকুপেন্সি সার্টিফিকেট শো করার জন্য মালিককে, মালিক কোথায় করবে? মালিক কাছে কিন্তু ডকুমেন্টেশন, মালিক তো জানি না এটা, রাজুক দেয় না, কারণ এটার জন্য যার প্রসেস দরকার, যে কাগজগুলো দরকার, সেটা কারো কাছে নেই। তো আমার মনে হয় যে এই প্রসেসটি ইমিডিয়েটলি রাজুক শুরু করার কথা। এবং রানা প্লাজার পর তৎকালীন যে ডিজাস্টার সেক্রেটারি ছিল, শাহ কামাল সাহেবের নাম বলতে পারবেন, রিটায়ার করে গেছেন, ওনাকে আমি বারবার এটা বলেছিলাম ওপেন ডকুমেন্টে, যে রানা প্লাজার পর আমাদের একটা ডিউ প্রসেসে ফলো করে গেছি, ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করছে। আপনারা রাজুককেও বলেন, কারণ ডিজাস্টার মিনিস্ট্রি কিন্তু কোঅর্ডিনেটর ফর হোল থিং, হোল গভর্নমেন্ট। সে রাজুকে একটা ইনস্ট্রাকশন দিলে কিন্তু মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তো এই জিনিসটা তখন ওনারা করেন। কিন্তু এখন মনে হয় রাইট টাইম যে আমরা ঢাকা শহরে বিল্ডিং, কারণ রিসেন্ট যে আমাদের এনাম সাহেব জাস্ট সদ্য যে মিনিস্টার ছিলেন, উনি কিন্তু বারবার বলেছেন যে বিল্ডিংকে চিহ্নিত করে, বিল্ডিং যদি মজবুতকরণ না করে মানুষকে বাঁচানো যাবে না। কারণ এইটা কেন উনি বলেছেন, কারণ উনি দেখেছে যে ফেব্রুয়ারি 6 যে টার্কি আর্থকুয়েক হলো, বিল্ডিং চাপা পড়ে কিন্তু মানুষ মারা গেছে, অন্যভাবে কিন্তু মানুষ মারা যায়। কারণ ভবন চিহ্নিতকরণ, এই ভবনকে কমপ্লায়েন্সে আনাটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন কাজ। রাজুক তো বললাম, রাজুক উদ্যোগটা নেয়নি, রাজুক কিন্তু ওই নলেজটা এখন হয়েছে, কারণ ইউআরও প্রজেক্টের আওতায় রাজুকে ইঞ্জিনিয়ারদের কিন্তু যথেষ্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, ক্যাপাসিটি বিল্ড আপ করা হচ্ছে। কিন্তু যে দিক নির্দেশনা দরকার, সেটা আসলে রাজুকের চেয়ারম্যান বা ওই লেভেল থেকে মানে আসলে অপতুল। এটা আসলে পলিটিক্যাল একটা সলিউশন লাগবে, কারণ অনেক সময় আমরা বা ওনারা কিন্তু ডিসিশন নিতে পারে না।
মানে বেটার গুড, মানে সাধারণ মানুষের উন্নয়নের জন্য জিনিস করতে গেলে কিন্তু আপনার পলিটিক্যালি করতে হবে। সেই বেটার গুড করতে গেলে আপনার যে পলিটিক্যাল উইলটা দরকার সেটা উপর থেকে আসতে হবে। রাজধানী ঢাকাকে যে কোনো দুর্যোগ থেকে নিরাপদ রাখতে এ প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে সমন্বিত এবং স্থানীয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। এই প্রকল্পের কাজ এই ডিসেম্বরে সমাপ্তি হবে। এর মধ্যে বিভিন্ন কিছু রিপোর্ট তৈরি হয়েছে। এই প্রকল্পের একটা কম্পোনেন্ট ছিল যে প্রকল্প যদি শেষ হয় তাহলে সমগ্র ঢাকা শহর না, সমগ্র বাংলাদেশ যাতে একটা রেজিলিয়েন্ট কমিউনিটি তৈরি করতে পারি এবং ভবন যেসব বিদ্যমান হয়েছে বা বিভিন্ন দুর্যোগে তারা যাতে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে সে বিষয়ে একটা ইনস্টিটিউট গড়ে তোলার জন্য, আরবান রেজিলিয়েন্ট ইনস্টিটিউট তৈরি করার জন্য সেটা একটা সুপারিশ রয়েছে। তো ইতিমধ্যে তার একটা সুপারিশের একটা কাঠামো এবং তারা কীভাবে পরিচালিত হবে তার একটা খসড়া করেছে। আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ে এটা উপস্থাপন করা হয়েছে। এটা গৃহায়ণ গণপূর্তনের অধীনেই একটা সংস্থা, যেটা আরবান রেজিলিয়েন্স একটা ইনস্টিটিউট তৈরি হবে, সেই ইনস্টিটিউটের অধীনেই এটা পরিচালিত হবে এবং অ্যাট দ্য সেম টাইম এই ইনস্টিটিউটের কাজটা হবে সমগ্র বাংলাদেশে সেটা নিয়ন্ত্রণ করা বা তাদের কোনো কারিগরিভাবে কাউকে সাপোর্ট দেওয়া বা কোনো ভবন থাকলে তার বিদ্যমান ভবন থাকলে তার ফিজিক্যাল ইন্সপেকশন করে তার ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট তৈরি করে দেওয়া বা রেট্রোফিটিং প্রয়োজন হলে কী পরিমাণ রেট্রোফিটিং করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া। আর অ্যাট দ্য সেম টাইম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার রেগুলার অন্যান্য সেকশনের পাশাপাশি আমরা একটা আরবান রিজনের একটা ইউনিট হলব, যে ইউনিটের মাধ্যমে তারা শুধু ঢাকা মেট্রোপলিটন রিজনে এই কাজটা নিয়ন্ত্রণ করবে। এই দুটি সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে এবং সে লক্ষ্যে কার্যক্রম আছে। মানে দেশের জন্য সবকিছু মিলে ভালোর জন্যই আপনারা করছেন, যাতে করে ভবিষ্যৎ ভালো হয় ভবনগুলো। এটা তো বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ এলাকা, বিশেষ করে আর্থকোয়েকের জন্য। নর্মালি আমাদের অতীত যদি আমরা দেখি যে প্রায় 100 বছর ইন্টারভেলে এই দেশে একটা বড় ধরনের দুর্যোগ, বিশেষ করে আর্থকোয়েকের একটা ক্যাজুয়ালিটিসের মতো এখানে হয়েছে। তা আমরা ইতিমধ্যে 100 বছর অতিক্রান্ত হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখছি যে অনেকগুলি শকিং আমরা অনুভূত হচ্ছি। সো যে কোনো দুর্যোগ হওয়ার আগেই আমাদের দরকার হলো, দুর্যোগ তো আমরা প্রোটেক্ট করতে পারবো না, আমাদের দায়িত্ব হলো আমাদের লস এবং লাইভলিহুডের যাতে কম ক্ষতি হয় এবং মানুষ যাতে তার কম এখানে আর্থিক এবং প্রাণঘাতী কম ঘটে, সেজন্য আমাদের প্রস্তুত থাকা। তা আমাদের এই ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হলো সেই আর্থিক লস এবং প্রিপেয়ারনেস আর কি, মানুষকে সচেতন করা এবং দুর্যোগ সহনে ভবন তৈরি করা, যাতে ভবিষ্যতে দুর্যোগ আসলো সেখানে প্রাণঘাতী কম ঘটে সে বিষয়ে প্রস্তুতি থাকা। সেখানে অনেক ধরনের, এই প্রথম বাংলাদেশে অনেক ধরনের যন্ত্রপাতিও সেখানে ব্যবহার হবে, যেগুলো আমরা এর আগে পাইনি। এটা আমাদের অনেক টেকনিক্যাল যন্ত্রপাতি রয়েছে, যেটা আমাদের অনেক বিশেষায়িত প্রতিষ্ঠানও নাই। সেই কারিগরি জনবল যদি হয় তাহলে টেকনিক্যাল সাপোর্ট এখানে আমাদের দিতে পারবে। এর জন্য আমাদের এটা মহাখালীতে আমাদের একটা ইনস্টিটিউট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে একটা 10তলা ভবন তৈরি হয়েছে, সেখানে একটা ল্যাব তৈরি হবে। এই ল্যাবের মাধ্যমে সেখানে আমাদের রিসার্চ ইনস্টিটিউট থাকবে এবং কারিগরি জনবল থাকবে। যখন যে প্রতিষ্ঠান সেখানে সাহায্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চাবে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো দিতে পারবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।